আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সকলে ভালো আছো। আজকে টেক কোয়েশনে আরেকটি নিয়ম নিয়ে হাজির হয়েছি। যারা অবশ্যই আগে ভিডিওগুলো দেখো নাই তারা দেখে আসো, তাহলে আজকে ভিডিওটা বুঝতে আরো সহজ হয়ে যাবে। অবশ্যই আগে ভিডিওগুলো দেখতে তোমরা উপরে আই বাটনে ক্লিক করো, তাহলে অবশ্যই পেয়ে যাবে। তাহলে চলো, আমরা অনেক সময় টেক কোয়েশন করার সময় অ্যাপোস্ট্রোফি পেয়ে থাকি, অর্থাৎ সাহায্যকারী ভার্বের সাথে সাহায্যকারী ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকে এবং সাহায্যকারী ভার্বের সাথে অ্যাপোস্ট্রোফি দেওয়া থাকে। যখন সাহায্যকারী ভার্বের সাথে অ্যাপোস্ট্রোফি দেওয়া থাকে তখন আমরা কিভাবে ট্যাগ কোয়েশন করব, আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমাদের সময় নষ্ট হবে না, অনেক কিছু বুঝতে পারবে। তাহলে চলো মূল টপিকে চলে যাই। দেখো দেখো সাহায্যকারী ভার্ব এর অ্যাপোস্ট্রোফি ট্যাগ কোয়েশন করার নিয়ম। নাম্বার ওয়ান দেখো অ্যাপোস্ট্রোফি এস প্লাস ভার্ব ওয়ান ইকুয়াল টু কি হবে, ইজ হবে। অ্যাপোস্ট্রোফি এস থাকলে প্লাস ভার্ব ওয়ান থাকলে ইজ, কারণ এটা কিন্তু ইজ, যখন ভার্বে ওয়ান থাকবে তখন এটা ইজ হবে। ঠিক আছে, তারপর দেখো নাম্বার টু অ্যাপোস্ট্রোফি এস প্লাস ভার্বে টি থাকলে এটা কিন্তু হ্যাজ হবে। যখন অ্যাপোস্ট্রোফি এস এবং প্লাস ভার্বে টি থাকে সাথে তখন এটা হ্যাজ হয়। তারপর দেখো অ্যাপোস্ট্রোফি ডি প্লাস ভার্বে ওয়ান থাকলে এটা কিন্তু উড হয়। অ্যাপোস্ট্রোফি ডি প্লাস ভার্বে ওয়ান থাকলে এটা কিন্তু উড হয়। দেখো এটা কিন্তু ডি, কিন্তু এটা কিন্তু উড, কারণ ভার্ব ওয়ান আছে। তারপর দেখো নাম্বার ফোর অ্যাপোস্ট্রোফি ডি থাকলে প্লাস ভার্বে টি থাকলে এটা কিন্তু হ্যাড হয়, কারণ এটা কিন্তু হ্যাড, কারণ এখানে ভার্বে টি আছে। তাহলে কি হলো, অ্যাপোস্ট্রোফি ডি প্লাস ভার্বে টি থাকলে এটা কিন্তু হ্যাড। তারপর দেখো নাম্বার ফাইভ অ্যাপোস্ট্রোফি ডাবল এল থাকলে এটা কিন্তু শ্যাল বা উইল হয়। তবে আই এবং উই থাকলে শ্যাল হবে। তবে সাবজেক্ট যদি আই এবং উই থাকে তখন একটা শ্যাল হবে। তাহলে চলো প্রত্যেকটি নেমে এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো, তাহলে দেখো অ্যাপোস্ট্রোফি এস প্লাস ভার্ব ওয়ান থাকলে ইজ হয়। অ্যাপোস্ট্রোফি এস প্লাস ভার্ব ওয়ান থাকলে ইজ হয়। যেমন হি অ্যাপোস্ট্রোফি এস এ স্টুডেন্ট, হি অ্যাপোস্ট্রোফি এস এ স্টুডেন্ট। এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি এটা কিন্তু ইজ, তাহলে কি হলো, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে দেখো এটাকে আমরা ট্যাগ কোয়েশন করলে এটা কিন্তু ইজ হবে, ইজ দিলাম। তারপর বাক্যটার মধ্যে যেহেতু নট নাই, যে কারণে নট দিলাম, এবং হি হি দিলাম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি হলো, ইজন্ট হি। তারপর দেখো শি অ্যাপোস্ট্রোফি এস কুকিং রাইস, শি অ্যাপোস্ট্রোফি এস কুকিং রাইস। এখানে দেখো এটা কিন্তু অ্যাপোস্ট্রোফি এস সাথে কি আছে, ভার্বে ওয়ান। এই যে ভার্বে ওয়ান, যদি এটা ভার্বে ওয়ান তাহলে এটা ইজ, যেহেতু এটা ভার্বে ওয়ান, কুক যেহেতু ভার্বে ওয়ান তাহলে এটা ইজ। তাহলে এখানে আমরা পড়তে পারি শি ইজ কুকিং রাইস। যেহেতু এটা ইজ, তাহলে আমরা এটা কোয়েশন করার সময় প্রথমে ইজ নিলাম। তারপর দেখো বাক্যটা যেহেতু হাবোধক নট নাই, নট দিলাম। তারপর সি বসালাম এবং প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তারপর দেখো রানা অ্যাপোস্ট্রোফি এস প্লেইং ফুটবল, রানা অ্যাপোস্ট্রোফি এস প্লেইং ফুটবল। এখানে অ্যাপোস্ট্রোফি এস এর সাথে যদি বারো ওয়ান আছে, প্লে আছে, সুতরাং এটা ইজ, এই যে উপরের নাম এটা ইজ। তাহলে কি হলো, রানা ইজ প্লেইং ফুটবল, রানা ইজ প্লেইং ফুটবল।
তাহলে যদি এটা ইজ, যে কারণে আমি ইজ দিলাম, এবং বাক্যটা যেহেতু হাবোধক, যে কারণে নট দিলাম, এবং রানা পরিবর্তে হি, রানা পরিবর্তে হি, এবং প্রশ্নবোধক চিহ্ন। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। তাহলে দেখো, নাম্বার 2, যখন অ্যাপোস্ট্রোফি এস এর সাথে ভার্বের টি হবে তখন হ্যাজ হয়। অ্যাপোস্ট্রোফি এস প্লাস ভার্বের টি হয় তখন এটা হ্যাজ হয়। যেমন হি অ্যাপোস্ট্রোফি এস টট ইংলিশ, হি অ্যাপোস্ট্রোফি এস টট ইংলিশ। এখানে দেখো অ্যাপোস্ট্রোফ এস এর সাথে ভার্বের থ্রি আছে, এখানে অ্যাপোস্ট্রোফ এস এবং ভার্বের থ্রি আছে। যেহেতু এখানে ভার্বের থ্রি আছে, সুতরাং এটা হলো হ্যাজ। এটা সাহায্যকারী ভার্ব হ্যাজ, সাহায্যকারী ভার্ব হ্যাজ। তাহলে কি হলো, হি হ্যাজ টট ইংলিশ। এখানে আমরা টেক কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব নিলাম হ্যাজ, তারপর বাক্যটা যেহেতু হাবোধক নট নাই, নট দিলাম, এবং হি, হি দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। তারপর দেখো রানা, রানা অ্যাপোস্ট্রোফ এস রিটেন দ্য লেটার, রানা অ্যাপোস্ট্রোফ এস রিটেন দ্য লেটার। এখানে দেখো ভার্বের থ্রি রিটেন আছে, অ্যাপোস্ট্রোফ এস এর সাথে রিটেন আছে। ঠিক আছে। তাহলে তাহলে এটা হলো হ্যাজ, এটা হলো হ্যাজ। তাহলে রানা হ্যাজ রিটেন দ্য লেটার। যেহেতু সাহায্যকারী ভার্ব হ্যাজ, যে কারণে আমরা হ্যাজ নিলাম, এবং বাক্যটা যেহেতু হাবোধক নট নাই, নট দিলাম, এবং রানা পরিবর্তে হি দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো বিনা অ্যাপোস্ট্রোফ এস ইটেন রাইস, বিনা অ্যাপোস্ট্রোফ এস ইটেন রাইস। এখানে ইটেন যেহেতু অ্যাপোস্ট্রোফ এস এর সাথে ইটেন আছে, ভার্বের থ্রি আছে, তাহলে সুতরাং এটা হ্যাজ, এটা হ্যাজ। তাহলে কি হলো হ্যাজ, আমরা প্রথম সাহায্যকারী ভাবে হ্যাজ জানলাম, তারপর যেহেতু নট নাই, নট দিলাম, বিনা পরিবর্তে সি দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এই হলো যে অ্যাপোস্ট্রোফ এস এর সাথে ভার্বের থ্রি থাকে, এইরকম ভাবে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে চলো তৃতীয় নিয়মটা আমরা দেখি। নাম্বার 3 দেখো, অ্যাপোস্ট্রোফি ডি প্লাস ভার্ব ওয়ান থাকলে উড হয়। অ্যাপোস্ট্রোফি ডি প্লাস ভার্ব ওয়ান থাকলে উড হয়। হি অ্যাপোস্ট্রোফি ডি গো দেয়ার, হি অ্যাপোস্ট্রোফি ডি গো দেয়ার। যেহেতু এখানে গো আছে, ভার্ব ওয়ান আছে, সুতরাং অ্যাপোস্ট্রোফি ডি এটা হয়ে যাবে উড। যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে, সুতরাং অ্যাপোস্ট্রোফি ডিটা হয়ে যাবে উড। ঠিক আছে। তাহলে হি উড গো দেয়ার। তাহলে টেক কোশ্চেন করার সময় আমাদের কাজ করতে হবে, প্রথম সাহায্যকারী ভার্ব উড নিতে হবে, বাক্যটা যেহেতু হাবোধক নট নাই, নট দিতে হবে, এবং হি, হি হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো মিনা, মিনা অ্যাপোস্ট্রোফি ডি খাম হেয়ার, মিনা অ্যাপোস্ট্রোফি ডি খাম হেয়ার। যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে, সুতরাং এটা উড। যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে, তাহলে এটা উড। তখন টেক কোশ্চেন করার সময় আমরা প্রথমে উড নেব, তারপর যদি বাক্যের মধ্যে নট নাই, নট দিব, এবং মিনা পরিবর্তে সি হবে, সি দিলাম, এবং প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো সি অ্যাপোস্ট্রোফি ডি রাইট এ লেটার, সি অ্যাপোস্ট্রোফি ডি রাইট এ লেটার। যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে রাইট, সুতরাং এটা উড হবে, এই অ্যাপোস্ট্রোফি ডিটা উড হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় এটা উড নিব প্রথম, তারপর যদি বাক্যটা হাবোধক আমরা নট দেব, এবং সি, সি হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। তাহলে চলো 4 নম্বর নিয়মটা আমরা দেখি। নাম্বার 4 দেখো, অ্যাপোস্ট্রোফি ডি প্লাস
ভার্বের তি থাকলে হ্যাড হয়। অ্যাপোস্ট্রোফি ডি প্লাস ভার্বের তি থাকলে হ্যাড হয়। যেমন হি অ্যাপোস্ট্রোফি ডি গন দেয়ার। হি অ্যাপোস্ট্রোফি ডি গন দেয়ার। এখানে দেখো অ্যাপোস্ট্রোফি ডির সাথে গন আছে, ভার্বের থি আছে, ভার্বের তি আছে। যেহেতু ভার্বের তি আছে সুতরাং এটা হ্যাড, এটা হ্যাড হবে। যেহেতু ভার্বের তি আছে সুতরাং এটা হ্যাড হবে। তাহলে কি তাহলে তাহলে কি হলো? হি হ্যাড গন দেয়ার। তাহলে আমরা টেক কোয়েশ্চন করার সময় প্রথম হ্যাড নেব, যেহেতু বাক্যটা হাবোধক সুতরাং নট দেব এবং হি হি দেব, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো রিনা অ্যাপোস্ট্রোফি ডি সিন অ্যাবার্ড। রিনা অ্যাপোস্ট্রোফি ডি সিন অ্যাবার্ড। যেহেতু এখানে ভার্বের তি আছে, সিন আছে, সুতরাং এটা হ্যাড হবে। যেহেতু সিন আছে সুতরাং এটা হ্যাড হবে। তাহলে দেখো প্রথমে হ্যাড যেহেতু হবে তাহলে প্রথমে আমরা সাহায্যকারী ভাবে হিসেবে হ্যাড নিলাম, প্লাস যেহেতু বাক্যটা হাবোধক সুতরাং নট দিলাম এবং রিনা পরিবর্তে সি দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো সি অ্যাপোস্ট্রোফি ডি রিটেন দ্য লেটার। সি অ্যাপোস্ট্রোফি ডি রিটেন দ্য লেটার। এখানে যেহেতু ভার্বের তি আছে রিটেন, সাথে অ্যাপোস্ট্রোফি ডি আছে, সুতরাং এটা অ্যাপোস্ট্রোফি ডি টা হলো কি হ্যাড। তাহলে শি হ্যাড রিটেন দ্য লেটার। তখন আমরা ট্যাগ কোয়েশ্চন করার সময় আমরা প্রথমে হ্যাড নিব, হ্যাড সাহায্যকারী ভাবে হিসেবে হ্যাড নিব এবং বাক্যটা যেহেতু হাবোধক সুতরাং নট দেব, যেহেতু নট নাই নট দেব এবং সি সি দেব। ওকে, তাহলে এই হলো 4 নম্বর নিয়ম যে অ্যাপোস্ট্রোফি ডি সাথে ভার্বের তি থাকলে এটা হ্যাড হবে। তাহলে 5 নম্বর নিয়মটা দেখো, যখন অ্যাপোস্ট্রোফি ডাবল এল থাকবে, সুতরাং এটা হবে শ্যাল বা উইল। শ্যাল বা উইল। তবে আই এবং উ এর সাথে থাকলে শ্যাল হবে। তবে আই এবং উই সাবজেক্ট থাকলে শ্যাল হবে। যেমন রানা, এখানে যেহেতু সাবজেক্টে রানা আছে সুতরাং এটা উইল হবে। রানা উইল গো দেয়ার। যেহেতু বাক্যটা হাবোধক সুতরাং এখানে আমরা নাবোধক করতে হবে, যে কারণে আমরা উইলটাকে উইন্ট করে দিলাম এবং রানা পরিবর্তে হি, তারপর প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে উইন্ট হি। যেহেতু সাবজেক্ট এখানে হি আছে সুতরাং এখানে উইল হবে। হি উইল অ্যাপোস্ট্রোফিটা এখানে উইল হয়ে যাবে। হি উইল প্লে ফুটবল। হি হি উইল প্লে ফুটবল। যেহেতু আমাদেরকে টেক কোয়েশ্চন করতে হবে সুতরাং দেখা যাচ্ছে যে উইলটা উইন্ট হয়ে যাবে। যেহেতু এখানে বাক্যটা হাবোধক করতে হবে না বোধক, তাহলে উইন্ট হয়ে যাবে এবং হি হি হয়ে যাবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো বাক্যটা যদি এখানে যদি বাক্যটার মধ্যে প্রথম সাবজেক্টটা ওই, সুতরাং এখানে শ্যাল হবে, এটা শ্যাল হবে। অ্যাপোস্ট্রোফি ডাবল এলটা হয়ে যাবে শ্যাল। তাহলে ওই শ্যাল গো দেয়ার, ওই শ্যাল গো দেয়ার। যেহেতু এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে তাহলে কি হয়ে গেল, যদি এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে তাহলে শ্যালটা হয়ে যাবে শান্ট এবং ওই ওই হয়ে যাবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো এখানে আই শ্যাল, যেহেতু সাবজেক্টটা আই আছে সুতরাং এটা শ্যাল হয়ে যাবে। আই শ্যাল কাম হেয়ার, আই শ্যাল কাম হেয়ার। তাহলে যেহেতু বাক্যটাকে আমরা নেগেটিভ করবো, যেহেতু এই দিক দিয়ে নেগেটিভ হয়ে যাবে, যেহেতু নট নাই নট দিতে হবে সুতরাং শ্যালটা হয়ে যাবে শান্ট এবং আই সাবজেক্ট হিসেবে আই দিতে হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, এইভাবে আমাদেরকে দেখা যায় এই নিয়মটা করতে হবে। তাহলে আমাদেরকে যে জিনিসটা জানার দরকার যে প্রথমে আমাদেরকে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি জানতে হবে, তাহলে আমরা অ্যাপোস্ট্রোফি ট্যাগ কোয়েশ্চন গুলো অবশ্যই করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।